হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জ্ঞানপিক ক্লাসেস। আজকে আমরা যে বিষয়ে শুরু করব সেটা হলো সিভিল সোসাইটি। ওকে, সিভিল সোসাইটির এক্স্যাক্ট বাংলায় যদি নাও যাই, এটাকে অনেক জায়গায় বুদ্ধিজীবী সমাজ বা নাগরিক সমাজ এরকম নানা রকম নামে ব্যবহার হয়। তো সেক্ষেত্রে যারা বাংলায় লেখে তাদের ক্ষেত্রে এমন কোনো ব্যাপার থাকে না যে তোমাকে নামের ক্ষেত্রে যে রেস্ট্রিকশনটা আছে সেটা মেনে চলতে হবে। তোমরা যদি সিম্পলি সিভিল সোসাইটি কথাটাই লেখো, মানে ইংলিশে CIVILSOCIETY, তো তাহলে কিন্তু তোমার লেখা কেউ কেটে দেবে না। মানে তুমি পুরো লেখাটাই বাংলায় লিখছো কিন্তু এই কথাটা সিভিল সোসাইটি লিখছো, তাতে কোনো সমস্যা নেই। তাছাড়া তোমাদের রেসপেক্টিভ কলেজ এবং ইউনিভার্সিটি থেকে যদি সিভিল সোসাইটি নির্দিষ্ট কোনো বাংলা বলে দেওয়া থাকে, তো তোমরা সেটা ব্যবহার করতে পারো। এটুকু মনে রাখো যে বাংলার ক্ষেত্রে তুমি যে কোনো বাংলা টার্ম ব্যবহার করো না কেন, কোনোটাই ভুল নয়। ওকে, আচ্ছা, শুরু করা যাক তাহলে। আমাদের সিভিল সোসাইটি নিয়ে বা বুদ্ধিজীবী সমাজ, যদি আমি এই কথাটা যদি ব্যবহার করি, কি মানে প্রায়র নলেজ আছে সেটা হচ্ছে যে এটা একটা কতগুলো মানুষ যারা কিনা আমরা বলি, যারা হচ্ছে যে যারা অনেক বেশি সচেতন, যারা অনেকটা বেশি শিক্ষিত। শিক্ষিত কথাটা যদি আমি নাও ব্যবহার করি, যে যারা অনেকটা নিজেদের এবং অন্যের রাইটস নিয়ে ভাবে, তারা সচেতন, তারা তারা খুব অ্যাক্টিভ, সক্রিয়, সচেতন, সক্রিয়, এই ধরনের গ্রুপ অফ পিপলকে আমরা সাধারণত সিভিল সোসাইটি বলে থাকি। এবং আমরা দেখি যে যখনই সমাজে কোনো রকম কোনো অন্যায় হয়, কোনো বাজে কিছু হচ্ছে বা কোনো ভালো কিছু হচ্ছে, এরা আইদার প্রশংসা করে অথবা সেই জিনিসটা নিন্দা করে, দল মত ধর্ম নির্বিশেষে। ওকে, এবং এগুলো এক্সপেক্টেড যে এগুলো তারা করবে, কারণ তারা সোসাইটির একটা সিভিল সোসাইটির মধ্যে মানে বেশ বিদ্বজনদের মধ্যে পড়ে। তাদের কর্তব্যই এটা যে তারা এরকম দলমত না দেখে ওভারঅল প্রত্যেকটা জিনিসের নিয়ে মানে ভালোকে ভালো বলবে এবং খারাপকে খারাপ বলবে। এগুলো এক্সপেক্টেড, কিন্তু যখন আমরা প্র্যাকটিক্যাল লাইফে যাব তখন বিষয়টা কিন্তু একটু অন্যরকম হয়। ঠিক আছে, তো চলো দেখি কি লেখা রয়েছে এবং কে কি তত্ত্ব দিয়েছিল সিভিল সোসাইটি কেন্দ্রিক, এগুলো একটু দেখে নেওয়া যাক। ওকে, ইন দ্য রিসেন্ট ইয়ার্স the concept of civil society and its role in a democracy has been the subject of lively discourse throughout the world. তাহলে বর্তমানে একটি গণতান্ত্রিক দেশে, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বুদ্ধিজীবী সমাজ এবং তার ভূমিকা, এই বিষয়টি দারুণভাবে আলোচিত হচ্ছে। দ্য কনসেপ্ট হ্যাজ অ্যান ইন্টারেস্টিং হিস্ট্রি, বাট ইটস ইন্টারপ্রিটেশন হ্যাজ অলসো বিন অ্যাম্বিগিয়াস। তাহলে এই যে সিভিল সোসাইটির যে ধারণাটা, সেটা কিন্তু একটা বেশ ভালো ইতিহাস আছে, কিন্তু এইটাকে আমরা কিভাবে, মানে সিভিল সোসাইটিটাকে এক্স্যাক্টলি কিভাবে দেখা হয়, এই বিষয়টা কিন্তু একটু গোলমেলে গোলমেলে বা বলতে পারি একটু ধাঁধা, একটু বেশ কুয়াশা, মানে যে জায়গাটা স্পষ্ট না। ওকে, লিবারেল ডেমোক্রেটিক থিওরিজ মেক, কি নাম, লিবারেল ডেমোক্রেটিক থিওরিজ। বাংলা প্রত্যেকটা জিনিসেরই আমি বাংলা করতে যাব না। এমন একটা তত্ত্ব, কেমন ধরনের তত্ত্ব, লিবারেল 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 ডেমোক্রেটিক থিওরিজ, এই মুহূর্তে বাংলাটা যদিও মাথায় আসে না। লিবারেল ডেমোক্রেটিক থিওরিজ মেক সিভিল সোসাইটি ইন্টিগ্রাল টু দেয়ার definition and understanding. The liberal view conceives civil society as a sphere that is independent of and protected by the state. তাহলে কোনো একটা তত্ত্ব অনুযায়ী, কোন তত্ত্ব, লিবারেল ডেমোক্রেটিক তত্ত্ব। ঠিক আছে, এই লিবারেল, এক্স্যাক্টলি লিবারেলের বাংলাটা আমি মনে পাচ্ছি না, ডেমোক্রেটিক তো আমরা সাধারণত গণতন্ত্রই ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে লিবারেল ডেমোক্রেটিক তত্ত্ব অনুযায়ী সিভিল সোসাইটি তারা একটি ধারণা দিয়েছে। তাদের ধারণা অনুযায়ী সিভিল সোসাইটি মানে হলো এমন একটা মানে মানুষ, কতগুলো মানুষ যারা ইন্ডিপেন্ডেন্ট, যারা রাষ্ট্রের অধীনে থাকছে না, কিন্তু রাষ্ট্র তাদের প্রোটেক্ট করবে। আবারও বলছি, যারা রাষ্ট্রের অধীনে থাকছে না, তারা স্বাধীন, কিন্তু রাষ্ট্রের দায়িত্ব তাদের প্রোটেক্ট করা। দিস মডিউল ডিসকাস দ্য কনসেপ্টস অফ সিভিল সোসাইটি। আমরা এখানে সিভিল সোসাইটির বিষয়ে আলোচনা করবো, অ্যান্ড গ্লোবাল সিভিল সোসাইটি ইন দ্য ইন্ডিয়ান as well as international context. The concept of civil society was defined and expounded through the perspectives of thinkers like থমাস হবস, জন লক, etc. তাহলে এই হবসের ধারণা, লকের ধারণা কি ছিল আমরা আলোচনা করব। সিভিল সোসাইটির ভারতবর্ষে এবং গ্লোবালি তাদের কি কি ইনিশিয়েটিভ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। Here we will try to analyze the role and relevance of civil society for the development of nation state. তাহলে একটা জাতিরাষ্ট্র গঠন এবং সেই জাতিরাষ্ট্রের বিকাশে সিভিল সোসাইটির কি অবদান, সেটা নিয়ে আমরা এখন পড়াশোনা করতে চলেছি। ওকে, চলো শুরু করা যাক। কনসেপ্টস অফ সিভিল সোসাইটি, যে সিভিল সোসাইটির কনসেপ্টটা,
সিভিল সোসাইটি ইজ অলমোস্ট অলওয়েজ অ্যাসোসিয়েটেড উইথ ডেমোক্রেসি। তাহলে দেখো যেখানেই ডেমোক্রেসি সেখানেই কিন্তু সিভিল সোসাইটি, তার মানে গণতন্ত্রের সাথে এটা কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত। সিভিল সোসাইটি ইজ অ্যান অটোনমাস ইনস্টিটিউশন অর কালেকটিভ দ্যাট এক্সিস্টস ইন্ডিপেন্ডেন্ট। তাহলে দেখো এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট, যে অটোনমাস মানে স্বয়ংশাসিত একটি প্রতিষ্ঠান এবং অথবা যৌথভাবে যেটা চলে, তো স্বয়ংশাসিত অথবা যৌথভাবে চলে, দ্যাট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য স্টেট, তার মানে রাষ্ট্রের অধীনে নয়, স্বয়ং সম্পূর্ণভাবে স্বয়ংশাসিতভাবে যৌথভাবে চলে এমন একটা প্রতিষ্ঠান হলো সিভিল সোসাইটি। কারণগুলো খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে অটোনমাস ইনস্টিটিউশন, কালেকটিভ, independent of the state. However, all forms of collectives outside the bounds of state cannot be considered as civil society. তাহলে আবার এটাও বলতে পারি না যে স্টেটের বাইরে যা যা থাকে তাই সিভিল সোসাইটি। তাহলে দেখো বিষয়টা বোঝার চেষ্টা করো, যে আমরা এখন যখন মিনিং এ ঢুকছি, জানো তো এই মিনিং গুলো কেমন হয়, মানে মিনিং, এটা কেন মিনিং, এগুলো কেন মানে ডেসক্রিপশন, ডেফিনেশন নয়। ডেফিনেশন মানে কি জানো, যে একদম নির্দিষ্ট ভাষায় লেখা থাকবে যে এই জিনিসটা হচ্ছে এটা, আমরা যেমন ছোটবেলায় সংজ্ঞা পড়তাম, এগুলো কিন্তু কোনোটা ডেফিনেশন নয়, ডেসক্রিপশন। তার মানে বলবে যে এটা না, ওটা না, সেটা না, এরকম। তাহলে আমি যদি ধরো এই যে পেনটা, আমি কি বলবো, এটা খাতা নয়, এটা বই না, এটা ল্যাপটপ না, এটা লম্বা মতো একটা জিনিস যার সামনে একটা শীষ আছে, সেই শীষটা দিয়ে খাতায় লেখা পড়ে না, একটা নির্দিষ্ট যন্ত্র আছে তার উপরেই লেখা পড়ে। তাহলে বুঝতে পারছো যে আমি ডেসক্রাইব করার চেষ্টা করছি বিষয়টাকে। তো সিভিল সোসাইটির ক্ষেত্রেও কিন্তু ঠিক এরকমই হবে, যে আমরা এক্সাক্ট ডেফিনেশন পাবো না, আমরা কি পাবো, এটা একটা ধারণা। দেখো এই কারণে কনসেপ্টস অফ সিভিল সোসাইটি লেখা, ডেফিনেশন নয়। ওকে, তাহলে বিষয়টা যেটা দাঁড়ালো যে হাউএভার অল ফর্মস অফ কালেক্টিভিটিস আউটসাইড দ্য বাউন্ডস অফ স্টেট ক্যানট বি কনসিডার্ড। যে সিভিল সোসাইটি মানে যদি আমি বলে থাকি যে রাষ্ট্রের বাইরে থাকছে, ইন্ডিপেন্ডেন্ট থাকছে, রাষ্ট্রের অধীনে থাকবে না, এমন যৌথভাবে বা স্বয়ংশাসিতভাবে চলছে এমন একটি জিনিস হলো সিভিল সোসাইটি। আবার রাষ্ট্রের বাইরে যাই থাকছে সবই সিভিল সোসাইটি, তাও নয়, সেটাই লেখা রয়েছে। There is also the tendency of equating civil society with non-governmental organization। অনেক সময় সিভিল সোসাইটি এবং এনজিও কে একই রূপে দেখার বা দেখানোর একটা চেষ্টা হয়, especially advocacy groups devoted to public interest and that their mission is to address issues such as women's issue, environmental, human rights, corruption, etc. কারণ এনজিওরা যে সমস্ত বিষয় নিয়ে লড়াই করে সাধারণত এইগুলো জিনিসগুলো থাকে, সেখানে কিনা ওই নারী কেন্দ্রিক আন্দোলন, পরিবেশ কেন্দ্রিক আন্দোলন, কারাপশন, দুর্নীতি, এই বিষয়ে যেহেতু তারা আন্দোলন করে, তো অনেক সময় সিভিল সোসাইটিকে এনজিও এর মাধ্যমেও রূপেও দেখানোর চেষ্টা হয় বা দেখা হয়ে থাকে। বাট সাচ কম্প্যারিজনস উড লিমিট দ্য মিনিং অফ স্কোপ অফ সিভিল সোসাইটি। কিন্তু সিভিল সোসাইটি জিনিসটা আরো বড়, বলছে যে এই কারণে আমরা যদি এনজিওর সাথে কম্পেয়ার করি তাহলে জিনিসটা খুব সংকীর্ণ হয়ে যাবে। ওকে, সিভিল সোসাইটি স্কোপ exceeds that of NGOs because of the breadth of its concept. Civil society encompasses many organizations and associations that exist outside the state. এনজিও মানে খুব একটু ছোট একটা কথা হয়ে যাচ্ছে, মানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। বলছে যে সিভিল সোসাইটির যে আয়তন সেটা বিশাল বড়, এটা রাষ্ট্রকে ছাড়িয়ে গিয়ে রাষ্ট্রের বাইরে কোন রকম কোনো সমিতি, কোনো প্রতিষ্ঠান, মানে কোনো অ্যাসোসিয়েশন, কোনো ইনস্টিটিউশন, তার সাথে এর কানেক্টিভিটি থাকতে পারে। দে ইনক্লুড, সেগুলোর মধ্যে কি কি থাকতে পারে, পলিটিক্যাল পার্টিজ, রাজনৈতিক দল, লেবার ইউনিয়ন, শ্রমিক উন্নয়ন, কি যেন বলে, এক্সাক্ট টার্মটা ভুলে গেলাম, মানে রাজনৈতিক দল আর হচ্ছে শ্রমিকের দল, যদি আমি ধরে নিই শ্রমিক ইউনিয়ন, লেবার ইউনিয়ন। মানে এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আমরা ইংলিশের সাথে বেশি কি হয়ে গেছি, ইংলিশের সাথে বেশি আমরা অ্যাকাস্টমড হয়ে গেছি। দেখো এখানেও অ্যাকাস্টমড। ওকে, যাই হোক, প্রফেশনাল অ্যাসোসিয়েশনস, এথনিক অ্যাসোসিয়েশনস, ইটিসি। তাহলে বুঝতে পারছো যে রাজনীতি হোক বা মানে পলিটিক্যাল পার্টি হোক বা লেবার ইউনিয়ন হোক বা কোনো কর্ম বা পেশা কেন্দ্রিক কোনো বিষয় হোক বা এথনিক কোনো অ্যাসোসিয়েশন হোক, প্রত্যেকটা জিনিসের সাথেই কিন্তু এ রিলেটেড। তোমাদেরকে বলে দিই, ধরো তোমরা বাংলায় লিখছো, এথনিক অ্যাসোসিয়েশনের বাংলা তুমি জানো না, তুমি লেখো এথনিক অ্যাসোসিয়েশন, ETHNIC অ্যাসোসিয়েশন বলে লেখো, তুমি জানো না। এথনিক অ্যাসোসিয়েশন যদি আমি বাংলা করি তাহলে হয়তো নৃতাত্ত্বিক সমিতি টাইপের কিছু একটা হবে। প্রফেশনাল অ্যাসোসিয়েশন যদি আমি বাংলা করি তাহলে হচ্ছে ওই কর্মজীবী সমিতি, এরকম ধরনের কিছু একটা হবে। তো অনেক সময় তোমাদের এইটাই প্রশ্ন থাকে যে তাহলে কি আমি কি লিখবো, তোমরা এথনিক বলে নয়রসিক ওরকমটা লেখাটা বাজে দেখায়, বরং তোমরা ইংলিশেই ওই কথাটা লেখো। কারণ
এক্স্যাক্টলি, মানে এই বাংলায় উত্তর লেখার সুবিধাই এটা যে তুমি ইংলিশ টার্মগুলো ব্যবহার করতে পারো, কারণ সব ইংলিশ টার্মেই যে তোমাকে বাংলা করতে হবে এর কোনো মানে থাকে না, এবং টিচাররা কাটবে না, নাম্বার অবশ্যই দেবে। ওকে, and they may even encompass even religious organizations, students group, cultural organization that may exist for purposes other than advancing specific or political agenda। তাহলে যে কোনো গ্রুপ হোক, এখানে দেখো প্রায় প্রত্যেকটা গ্রুপকেই ছুঁয়ে গেল, রাজনৈতিক, ধর্মীয়, লেবার, স্টুডেন্ট, সাংস্কৃতিক, প্রত্যেকটার সাথে তার কানেকশন থাকতে পারে, এবং তার নির্দিষ্ট কোনো স্বার্থ থাকতে পারে, আবার নাই থাকতে পারে। ঠিক আছে, যে তাহলে এক্স্যাক্টলি সিভিল সোসাইটির নির্দিষ্ট কোনো স্বার্থ নাই থাকতে পারে এবং সে এগুলোর সাথে যুক্ত থাকতে পারে। Early Western thought, as articulated by philosophers like Cicero and from the Greek school, who referred to civil society in their works, largely equated it with the state. The age of enlightenment, which furthered the ideals of liberty, tolerance, and progress, gave civil society a more modern interpretation. ডেভিড হেল্ড গেভ আ সোশিওলজিক্যাল ডেফিনেশন টু সিভিল সোসাইটি। এতক্ষণে আমরা সিভিল সোসাইটির একটা ডেফিনেশন পাচ্ছি, কে দিয়েছিল? ডেভিড হেল্ড দিয়েছিল। তিনি কি বলছেন? সিভিল সোসাইটি রিটেইনস আ ডিস্টিংটিভ ক্যারেক্টার টু দ্য এক্সটেন্ট দ্যাট ইজ মেড আপ অফ এরিয়াজ অফ সোশ্যাল লাইফ, the domestic world, the economic sphere, cultural activities, and political interactions, which are organized by private or voluntary arrangements between individuals and groups outside the direct control of the state। তার মানে রাষ্ট্রের বাইরে বিভিন্ন যে আমাদের ক্ষেত্রগুলো রয়েছে, ব্যক্তিগত ক্ষেত্র, রাজনৈতিক ক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, সাংস্কৃতিক ক্ষেত্র, এইগুলোর মাধ্যমে হুইচ আর অর্গানাইজড বাই প্রাইভেট অর ভলেন্টিয়ারি অ্যারেঞ্জমেন্টস বিটুইন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড গ্রুপস। তাহলে মানুষ এবং গোষ্ঠী এরকম যেটা ক্ষেত্র তৈরি করছে, এই একাধিক ক্ষেত্রকে মিলিয়ে সেরকমই একটা ক্ষেত্র হচ্ছে, এবং অবশ্যই ডিরেক্ট কন্ট্রোল, আউটসাইড দ্য ডিরেক্ট কন্ট্রোল অফ স্টেট, যে কথাটা বারবার বলে আসছে যে রাষ্ট্রের বাইরে, রাষ্ট্রের মানে অধীনের বাইরে, এটা রাষ্ট্রের বাইরে থাকছে। ঠিক আছে, তার মানে তারা পরাধীন নয়, তারা স্বাধীন। এরকম একটা আমরা গ্রুপ অফ পিপলকে সিভিল সোসাইটি সাধারণত বলছি। ওকে, তাহলে এটা হলো এর চরিত্র। দেখো এখানেও কিন্তু লেখা রয়েছে সিভিল সোসাইটি রিটেন্স আ ডিস্টিংটিভ ক্যারেক্টার, ক্যারেক্টার বলছে এটা। তাহলে ডেফিনেশনের নাম বলেও কিন্তু সেই ক্যারেক্টারের বললো। কেন? কারণ আমি একটু আগে তোমাদেরকে বললাম যে ডেফিনেশন বলা সম্ভব হয় না, এই কারণে সে ডেফিনেশন বলবো বলে এই দেখো ক্যারেক্টারে ঢুকে গেল যে সিভিল সোসাইটির না এই ক্যারেক্টারগুলো আছে। ঠিক আছে, সুরেন্দ্র মুন্সি প্রপোজড আ ওয়ার্কিং ডেফিনেশন অফ সিভিল সোসাইটি। এবার একটু বড় বড় ডেফিনেশন দিয়েছে, দেখা যাক। সিভিল সোসাইটি রেফার্স টু দ্যাট অটোনমাস, মানে স্বয়ং সক্রিয়, যে নিজেই নিজেকে শাসন করতে পারে, স্বয়ংশাসিত, পাবলিক স্পেস বিটুইন দ্য ফ্যামিলি অর হাউসহোল্ড অ্যান্ড দ্য স্টেট, এক্সক্লুডিং দ্য মার্কেট ওয়ার সিটিজেন্স ভলেন্টারি অ্যাসোসিয়েটেড উইথ ইচ আদার ইন প্রমোটিং দ্যাট আর কনসিডার্ড। আচ্ছা, আমি এগুলো এমনি জাস্ট রিড আউট করছি, নট নেসেসারি তোমাদেরকে এগুলো মুখস্থ করতে হবে। মানে পড়ার তো কতগুলো ধরন থাকে, লেখারও কতগুলো ধরন থাকে। ধরো সুরেন্দ্র মুন্সি যা বলছে 2007 সালে, তার থেকে তোমার মনে হচ্ছে ডেভিড হেলটা মুখস্থ করা বেশি সোজা, তুমি ডেভিড হেল মুখস্থ করে লিখে দিয়ে আসো। আবার ডেভিড হেল যেটা বলছে সেটা ধরো তুমি ইংলিশে মুখস্থ করতে পারছো না, তো তখন তুমি বলছো যে ডেভিড হেল্ডের মতে বলে ইনভার্টেড কমা না দিয়ে তুমি সেই কথাগুলো লিখে দিয়ে আসছো, সেটাও হবে। তাহলে বাংলায় যখন তুমি লিখছো তাহলে কোনোটাই তোমার ভুল নয়, সব ঠিক। ওকে, একটু আমরা যদি ডেফিনেশনটা পড়ে নিই, যদি আলাদা কিছু পাই তাহলে অবশ্যই আলোচনা করছি সেটা নিয়ে। Voluntarily associated with each other in promoting what are considered as general interests or at least such shared interest of all, while civil refers to the behavior suitable to good citizenship. Autonomy suggests the freedom of ideas and action that is valued, especially in relation to the state and the political parties concerned with political power and the private sector that is moved by the consideration of private profit। ইনি এখানে সোজাসুজিভাবে সিভিল আর সোসাইটি কথাটাকে আলাদা করে দিল, বলছে সিভিল মানে যদি বোঝায় যে একজন নাগরিক এবং সেই নাগরিকের উপযুক্ত দায়িত্ব এবং কর্তব্য। ঠিক আছে, আচ্ছা, ডিপেন্ডিং অন দ্য ওয়ে দ্যাট স্টেট ইজ সিন প্লেইং ইটস রোল, দিস অ্যাসোসিয়েশন মে টেক দ্য ফর্ম অফ cooperation or contest or even conflict with it. Typically, civil society includes such groups which are formally identified as non-governmental or non-profit organizations as contrasted with governmental or for-profit organization। তার মানে সোজা ভাষায় আমাদের সমাজের মধ্যে সিভিল কাজবাজের সাথে যুক্ত যে সমস্ত মানুষ এবং তার সাথে এমন অর্গানাইজেশন যারা প্রফিট মেকিং অর্গানাইজেশন নয়, যারা গভর্নমেন্টাল নয়,
এমন ধরনের অর্গানাইজেশন গুলোকে সাথে মানে নিয়ে তৈরি হচ্ছে যে সোসাইটি, সেটাকে বলা হচ্ছে সিভিল সোসাইটি। তুমি যদি এই যে মুন্সি যেটা বলেছে সেটা যদি তুমি এক লাইনে বা দু লাইনে লিখে দিয়ে আসো, এত বড় যদি না হয় মানে বাংলায়, তাহলেও চলবে, তাহলেও কোনো অসুবিধা নেই। যে মুন্সির মতে, তখন শুধু এই যে ইনভার্টেড কমাটা খালি দিচ্ছ না, ঠিক আছে, এই কোটেশনটা খালি তুমি ইগনোর করছো, তাহলে এই কোটেশনটা বাদ দিয়ে তুমি লিখে দিয়ে আসতে পারছো। ওকে ওকে, আরেকটু এবার যাওয়া যাক, আমার মনে হয় এখানে এবার থিওরি গুলো ঢুকছে। দ্য স্টেট অ্যান্ড সিভিল সোসাইটি, রিডিং ফ্রম ক্লাসিক ওয়ার্কস অফ থমাস হবস অ্যান্ড জন লক। এবার হবস অ্যান্ড লক তারা সিভিল সোসাইটির বিষয়ে কি বলে গেছিলেন। In the 13th century, the Roman Catholic Church exercised total hegemony over social and political life in the West. আগে কি হতো যে মানে আগের যে শতাব্দীগুলো ছিল, সেই শতাব্দীগুলোতে না চার্চের দারুণভাবে মানুষের ওপর একটা অধিকার থাকতো। মানে এটাকে হেজেমনি বলছে এই কারণেই যে কেমন ধরনের একটা অধিকার, যে সে যা বলবে তোমাকে তাই করতে হবে, তার বাইরে তুমি কোনো কাজ করতে পারবে না। তার মানে তোমার সামাজিক জীবন, তোমার রাজনৈতিক জীবন, সেটা সম্পূর্ণভাবে চার্চের অধীনে। চার্চ যেটা বলবে তোমাকে সেটাই করতে হবে। তোমরা নিশ্চয়ই কোপার্নিকাস গ্যালিলিওর গল্প শুনেছো, যে সে যদি বলে যে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে ভুল। চার্চ বলছে যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, তো চার্চই ঠিক, চলো একে শুলে চড়া। ওকে, at that time the term civil society was used to depict zones outside papal influence. It allowed an alternative pattern of social life and governance that were outside the bounds of the church. তাহলে তখন আসলে এই সিভিল সোসাইটি কনসেপ্টটা এসেছিল। তাহলে সিভিল সোসাইটি মানে তখন এটাই বোঝাতো যে চার্চের বাইরের লোক, যারা চার্চের মানে যারা চার্চের বাইরের কিছু কথা বলছে। চার্চের লোক তো সবসময় যারা চার্চ, তারা তো বলবে এটা করো ওটা করো, তো এটা করো ওটা করো নয়, চার্চ যেটা বলছে তার বাইরের কিছু বলছে এমন মানুষজন, সেটাকে তখন সিভিল সোসাইটি বলা হতো। ওকে, people had the right to choose their king and be governed by law within civil society which pursued the minimum shared interest of the people. Thus the description of civil society in such context had power and governments on one hand and the people on the other. দেখো তোমরা অলরেডি পাওয়ার, অথরিটি, লেজিটিমেসি এই জিনিসগুলো পড়েছো। কেন এইগুলো আগে পড়ানো হয় তার কারণটা আশা করি এখন বুঝতে পারছো। যে সিভিল সোসাইটি বলছে যে মানুষের অধিকার আছে, মানুষ নিজের রাজাকে নিজে পছন্দ করবে, কোন রাজনৈতিক দলের দ্বারা সে পরিচালিত হবে সেটা তার নিজের হাতে থাকবে। তাহলে বুঝতে পারছো যে তখন থেকেই কিন্তু আসলে সিভিল সোসাইটি কনসেপ্টটা এসছে, যেখানে কিনা সে রাষ্ট্রের উল্টো দিকে কিছু কথা বলছে। আমি রাষ্ট্র বিরোধী বলবো না, কেন বিরোধী বলবো না, তার কারণ হচ্ছে যে নট নেসেসারি যে আমি সবসময় রাষ্ট্র বিরোধীই বলবো। রাষ্ট্র যদি কোনো ভালো কাজ করে অবশ্যই সেটাকে ভালো বলবো। রাষ্ট্র যদি কোনো খারাপ বা ভুল কিছু করে যেটা কিনা আমার সিটিজেনদের উল্টো দিকে যাচ্ছে, সিটিজেনশিপের বিরোধী, তখন আমি সেটার প্রতিবাদ করব। এই কারণে নট নেসেসারি যে সিভিল সোসাইটি সবসময় রাষ্ট্র বিরোধীই হবে। ওকে, however the collective of people could exercise a considerable amount of influence over the governing power. তাহলে যে দলটা ক্ষমতায় আছে, যাদের হাতে ক্ষমতা আছে সিভিল সোসাইটির, সেই ক্ষমতা ছিল যে তারা সেই গভর্নিং দলটার ওপর একটা বেশ চাপ সৃষ্টি করবে। ওকে, দ্য 17th century writers philosophers থমাস হবস এন্ড জন লক। তাহলে দেখো 13th centuryর কথা বললো, যেখান থেকে কিনা সিভিল সোসাইটির কনসেপ্টের উৎপত্তি ঘটেছিল। এবার বলছে 17th centuryতে থমাস হবস অ্যান্ড জন লক কিছু বললেন। delineated state and civil society, their thoughts remain influential even today. তারা কিছু কথা বলেছিলেন রাষ্ট্র এবং সিভিল সোসাইটির বিষয়ে। তারা কি বলেছিলেন, বলছে তারা যা যা বলে গেছিলেন সেগুলো কিন্তু আজও সমানভাবে অ্যাপ্লিকেবল। ওকে, ইনফ্লুয়েন্সিয়াল মানে যথেষ্ট ইনফ্লুয়েন্স আছে, যথেষ্ট প্রভাব আছে। হবস ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ক লেভিয়াথন, নামটা মনে রেখো, was written just before England plunged into civil war. He proposed a legal theory which is based on a social contract. According to Hobbes, man lived in the state of nature, which is one of fear and selfishness. For his safety, prosperity, and peace, he must surrender all rights and vest his liberties into sovereign. Sovereigner মানে কি আমি ইতিমধ্যে তোমাদেরকে রাইটস অ্যান্ড অব্লিগেশনস এর যে ভিডিওটা আছে সেখানে বুঝিয়েছি। Hobbes believed that all laws depend on the sovereign for sanction and legitimacy. মানে খুব সোজা ভাষায় সোজা কিছু কথাবার্তা কিন্তু তিনি বললেন। তিনি কি বললেন, তিনি বললেন যে আসলে
আসলে মানুষ এই প্রকৃতিতে জন্মগ্রহণ করে, এই প্রকৃতিতে জন্মগ্রহণ করার পর আসলে মানে সেই প্রকৃতিটা হচ্ছে আসলে কিন্তু ভয় এবং স্বার্থকেন্দ্রিকতার। তো ভয় এবং স্বার্থকেন্দ্রিকতা নিয়ে তো বেঁচে থাকা যায় না, সেই কারণে সে নিজের উন্নতি, নিজের শান্তির জন্য নিজের সমস্ত অধিকার একটা জায়গায় সারেন্ডার করে। কেন? যে না, আমি আমার সমস্ত অধিকার একে সারেন্ডার করছি, যে এবার আমায় শাসন করবে। ঠিক আছে? তো এই যে শাসন করবে, তার মানে আমি কারোর আন্ডারে, কিন্তু সে কারোর আন্ডারে না। এই যে আমি কারোর আন্ডারে বলেছিলাম সভারেনিটির সময়, তোমাদেরকে বলেই দিই সভারেনিটি মানে কি, যে ভারতবর্ষ সভারেন মানে সার্বভৌমত্ব আছে ভারতবর্ষে। কেন? যে ভারতবর্ষ কারোর আন্ডারে নয়। ভারতবর্ষকে কেউ বা কারা এইভাবে চলতে বললে এবং ভারতবর্ষ সেইভাবে চলবে সেরকমটা নয়। কিন্তু দেখো, আমরা আমাদের সমস্ত অধিকার সবটা কিন্তু আমরা ভারতবর্ষ রাষ্ট্রের ওপর আরোপিত করে দিয়েছি। যে সেখানে যে গভর্নমেন্ট আসবে, সেখানে যে পাওয়ার মানে অথরিটি উপভোগ করবে, তারা যে অনুযায়ী বলবে আমরা সেই অনুযায়ী চলবো। সেখানে অ্যামেন্ডমেন্টে যা যা লেখা রয়েছে আমরা সেগুলো মেনে চলবো। কিন্তু দেখো, আমরা মেনে চলছি, কিন্তু ভারতবর্ষ কিন্তু কারোর আন্ডারে চলছে না। ব্যাপারটা বোঝো তাহলে, কেন আমরা আমাদের এই অধিকারটা দিয়ে দিয়েছি? যাতে আমরা সুস্থভাবে সবলভাবে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। ওকে, হাউস বিলিভ দ্যাট অল লজ ডিপেন্ড অন দ্য সভরেন ফর স্যাংশন অ্যান্ড লেজিটিমেসি। তাহলে এই যে যত নিয়মকানুন তৈরি হয়, তা আসলে কিন্তু এই সভরেনিটি মেনটেন করার জন্য এবং এই লেজিটিমেসি মেনটেন করার জন্যই। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি প্রপোজ, তাহলে এটাকে কি বলছে? সোশ্যাল কন্ট্রাক্ট, যে আমরা আমাদের সমস্ত অধিকার দিয়ে দিচ্ছি এবং সেই রাষ্ট্রটা আমাদেরকে ম্যানিপুলেট করছে। ম্যানিপুলেট কথাটা ভুল হয়ে গেল, তারা আমাদেরকে শাসন করছে। এবং এই শাসনটা কিন্তু তোমরা নেগেটিভ অর্থে ধরো না, কারণ এ ধরো আমরাও তো শাসিত। তো তাহলে কি নেগেটিভ অর্থে ধরছি? নেগেটিভ অর্থে ধরছি না, কারণ রাষ্ট্র আমাদের উন্নতির জন্য যা যা প্রয়োজন হবে করবে। আর আমরাও জানি যে না, রাষ্ট্র আমার জন্যই করবে, আমার ভালোর জন্যই ভাবছে, সেই কারণে আমরা আমাদের সমস্ত অধিকার কিন্তু সেখানে দিয়ে দিই। The social contract theory proposed two types of relationship: the vertical, which is the relationship between Leviathan, the state, and horizontal, which is the relationship among people. In Hobbes paradigm, formation of these, তাহলে ইনি এখানে বললেন যে দুই ধরনের সম্পর্ক তৈরি হয়। ঠিক আছে, সোশ্যাল কন্ট্রাক্টে বললেন যে দুই ধরনের সম্পর্ক তৈরি হয়। একটা হচ্ছে যে লেভিয়াথান, লেভিয়াথান বলতে বোঝাচ্ছে স্টেট, একটা হচ্ছে স্টেটের সম্পর্ক যেটাকে তিনি বলছেন ভার্টিক্যাল, আরেকটা বলছেন মানুষের সম্পর্ক মানে পিপলের সম্পর্ক যেটাকে তিনি বলছেন হরাইজন্টাল। In Hobbes paradigm, formation of the state contributed to the formation of civil society. The state contributed to the formation of civil society, তার মানে রাষ্ট্রের দ্বারাই সিভিল সোসাইটি তৈরি হলো। Therefore the presence of the state is necessary for sustaining civil society. এবার ভালো করে গল্পটা বুঝো। খুব ছোট লেখা হবসের, শুরু হচ্ছে আর শেষ, কিন্তু আমার মনে হলো তোমাদের যথেষ্ট জটিল লাগবে। কেন জটিল লাগবে বলে দিচ্ছি। বিষয়টা তাহলে যেটা দাঁড়ালো, যে উনি বললেন যে আমাদের যে মানে লেভিয়েথানে উনি লিখলেন সোশ্যাল কন্ট্রাক্টের কথা, যেখানে তিনি স্পষ্টভাবে বলছেন যে মানুষ স্টেট অফ নেচারে জন্মায়। ঠিক আছে, মানে প্রকৃতির অধীনে জন্মাচ্ছে। সেই প্রকৃতিটা কেমন? ভয়ের জগৎ। সেই প্রকৃতিটা কেমন? সেলফিশনেসের জগৎ, মানে স্বার্থ এবং ভয়। সেই স্বার্থ এবং ভয়টা নিয়ে তো মানুষ চলতে পারে না। তাই আমরা আমাদের প্রোগ্রেস এবং উন্নতির জন্য, মানে প্রোগ্রেস এবং পিসের জন্য, দেখো লেখা রয়েছে প্রসপারিটি অ্যান্ড পিস, তার মানে উন্নতি এবং শান্তির জন্য আমরা আমাদের যে সমস্ত অধিকারগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিই। ঠিক আছে, কি কার কাছে দিয়ে দিই? রাষ্ট্রের কাছে দিয়ে দিই। যে আমরা আমাদের অধিকারগুলো সব দিয়ে দিলাম, কিন্তু রাষ্ট্র কারোর অধীনে থাকবে না। এবার রাষ্ট্র আবার আমাদেরকে শাসন করছে। ইনি বললেন যে এই যে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি কিভাবে হচ্ছে, একদিকে থাকে স্টেট, একদিকে থাকে পাবলিক, একদিকটা ভার্টিক্যাল, একদিকটা হচ্ছে হরাইজন্টাল। এবং এখন স্টেট সিভিল সোসাইটিটাকে তৈরি করছে। এখানে আমরা পেলাম না কেন তৈরি করছে, কি কারণে তৈরি করছে। বলছে যে স্টেট সিভিল সোসাইটিকে তৈরি করছে। কেন তৈরি করছে এটা আমরা পরে পাবো। এই কারণেই বলছে যে স্টেটের সিভিল সোসাইটি এক্সিস্ট করার জন্য স্টেটের এক্সিস্ট করা খুব বাধ্যতামূলক। সিভিল সোসাইটি আছে কারণ স্টেট আছে, স্টেট নেই সিভিল সোসাইটিও নেই। কেন স্টেট সিভিল সোসাইটি তৈরি করলো এটা আমরা পরে আসবো। ওকে, এবার দেখি জন লক কি বললেন। সালটা কি হবসের দেওয়া আছে, দেখো সালটা যদি লক্ষ্য করো 1588 থেকে 1679, আবার এনা 1632 থেকে 1704, মানে পরপর আসছে। জন লক কি বলেন? জন লকস থিওরি অফ সোশ্যাল কন্ট্রাক্ট ইজ ডিফারেন্ট ফ্রম দ্যাট অফ হাউস। উনিও সোশ্যাল কন্ট্রাক্টের থিওরি দিলেন, কিন্তু আবার হাউসের থেকে আলাদা। Locke did not share Hobbes' pessimistic views. Nature was essentially good and enjoyable, but the property could not be considered as secure. Locke considered property in the state of nature
as insecure because of three conditions, namely the absence of an established law, an impartial judge, and the absence of natural power to execute natural laws. Therefore, people in the natural state failed need to protect their property, and for it is for this reason that they enter into a social contract. দেখো আবার সেই সোশ্যাল কন্ট্রাক্টের গল্প। ওখানে উনি বললেন যে মানুষ ভয় এবং স্বার্থকেন্দ্রিকতার পরিবেশে থাকে, সেই কারণে সে তার প্রোগ্রেস এবং পিসের জন্য নিজের হচ্ছে সমস্ত রাইটস দিয়ে দেয় সভরেন স্টেটের কাছে। ইনি বলছে যে না, প্রপার্টি, তার যে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলোকে সেফ রাখার জন্য, যে প্রপার্টি সেফ থাকবে তখন যখন রাষ্ট্রে নির্দিষ্ট আইন নিয়ম কানুন থাকবে এবং সেই নিয়ম কানুনের নির্দিষ্ট এক্সিকিউশন হবে। এবার তোমাদের মনে হবে যে প্রপার্টি বলতে তোমরা যেটা বোঝো যে একটা ফ্ল্যাট, একটা জমি, একটা বাড়ি, এক্ষেত্রে কিন্তু প্রপার্টি বলতে যে কোনো কিছুই হতে পারে, ঠিক আছে? এই সেন্সে মানে প্রপার্টি টার্মটা এই কারণে মানি বা প্রপার্টির মধ্যে পার্থক্য এটা যে প্রপার্টি টার্মটা যে কোনো সেন্সেই হতে পারে, মানে এমন কিছু যা আমার আছে। তাহলে বলছে যে মানুষ আসলে তার কাছে যেটা আছে সেটা রক্ষা করার জন্যই এই সোশ্যাল কন্ট্রাক্টে যায়, যে রাষ্ট্রকে বলছে আচ্ছা তুমি এটাকে সামলাও, এটা আমার জিনিস, তুমি সামলাও যেন আমার থেকে কেউ নিয়ে না নেয়। কখন সামলাতে পারবে রাষ্ট্র? যখন একটা নির্দিষ্ট আইন থাকবে, আইনের এক্সিকিউশন থাকবে, ঠিক আছে? এখানে যে থ্রি কন্ডিশন আছে এটা একটু বলে দিচ্ছি। স্টেট অফ নেচার অ্যাজ ইনসিকিউর বিকজ অফ দ্য থ্রি কন্ডিশনস, নেমলি দ্য অ্যাবসেন্স অফ অ্যান এস্টাবলিশড ল, যদি কোনো নিয়ম না থাকে, অ্যান ইম্পার্শিয়াল জাজ, যে কিনা আইন মানে আর কি জাজ করছে সে হচ্ছে পার্শিয়াল, মানে ভালো বাংলা মনে করতে গিয়ে আমি ইংলিশটাও ভুলে যাই, দাঁড়াও বলে দিচ্ছি। দ্য অ্যাবসেন্স অফ অ্যান এস্টাবলিশড ল, তাহলে আমি বলতে পারছি এই জায়গাটা যে নির্দিষ্ট প্রতিষ্ঠিত আইনের অভাব, ঠিক আছে? প্রতিষ্ঠিত আইনের অভাব, তোমরা যদি কেউ বাংলায় নোট ডাউন করতে চাও নোট ডাউন করে নিতে পারো যে প্রতিষ্ঠিত আইনের অভাব, ইম্পার্শিয়াল জাজ, এমন কোনো আইন যেটার কিনা কোনো প্রাতিষ্ঠানিকতার রূপ আছে, এটা তো আমরা পেলামই যে অ্যাবসেন্স অফ অ্যান এস্টাবলিশড ল, যে তার মানে কোনো একটা ল সেটার অ্যাবসেন্স, এবং তার সাথে আর কিসের অ্যাবসেন্স? ইম্পার্শিয়াল জাজ। আমি যদি তোমাদেরকে এই ইম্পার্শিয়াল কথাটার জায়গায় নিউট্রাল জাজমেন্ট লিখে দিই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আইনের অভাব, যে এই আইনের রায় দিচ্ছে তার অভাব, আর তার সাথে হচ্ছে আমরা ন্যাচারাল পাওয়ার টু এক্সিকিউট ন্যাচারাল লস, মানে প্রাকৃতিক যে নিয়ম আছে সেটা আমি এমপ্লাই করতে পারছি না। সোজা ভাষায় তাহলে কি বোঝাচ্ছে, একদম মানে বিষয়টাকে সহজ করার চেষ্টা করো, সিম্পল করার চেষ্টা করো। সেটা হচ্ছে যে সমাজে থাকতে গেলে আমার যদি নির্দিষ্ট আইন ব্যবস্থা না থাকে তাহলে আমি কোনোভাবেই আমার প্রপার্টি নিয়ে সুনিশ্চিতভাবে থাকতে পারবো না। সেই কারণেই এই সোশ্যাল কন্ট্রাক্টটা তৈরি হচ্ছে একদম। কিন্তু আমাদের তো মনে রাখতে হবে যে এই তিনটে কন্ডিশনের কথা উনি বলেছিলেন। তার মানে কি বলেছিল যে আইন ব্যবস্থা সঠিক উপস্থিতি না থাকা, নিউট্রাল ল এর না থাকা, এবং প্রাকৃতিক যে আইন রয়েছে সেটা সঠিকভাবে এক্সিকিউট না করতে পারা, এই কারণে মানুষ কিন্তু সোশ্যাল কন্ট্রাক্টে যায়। According to Locke, a civil society can emerge only when the citizens' right to life, liberty and property is guaranteed by law. কখন তাহলে সিভিল সোসাইটি তৈরি হচ্ছে? দেখো, যখন আইন বলছে যে মানুষের বাঁচার অধিকার, তাদের হচ্ছে লিবার্টির অধিকার, তাদের হচ্ছে প্রপার্টির অধিকার আছে, তখন সিভিল সোসাইটি আসছে। সিভিল সোসাইটি তাহলে কেন আসছে? যখন আইন বলছে এগুলো আছে তখন সিভিল সোসাইটি আসছে সেগুলো রক্ষা করার জন্য। যে যদি রক্ষা না হয় তাহলে তারা সেখানে দাবি দেওয়া আন্দোলন জানাবে। Locke conceived civil society as a democratic state in which the rights of individuals are accorded the highest priority. তাহলে মানুষের যে অধিকার সেটা সবার হাইয়েস্ট প্রায়োরিটিতে থাকতে হবে। এই কারণেই কিন্তু তোমাদেরকে আমি বলেছিলাম যে সিভিল সোসাইটি বোঝার আগে আমাদেরকে ওই রাইটস অ্যান্ড অবলিগেশনসটা বুঝতে হবে। আশা করি এবার বুঝতে পারছো যে রাইটসটা বুঝেছিলাম বলেই এবার বুঝতে পারছি যে আচ্ছা তাহলে গল্পটা যেটা দাঁড়ালো যে লক বললেন যে মানুষের অধিকার আছে। এই অধিকার আছে কে দিচ্ছে, কে বলছে? আইন বলছে। আইন যখন বলছে মানুষের অধিকার আছে তখন কি কি অধিকার আছে? বাঁচার অধিকার আছে, প্রপার্টির অধিকার আছে, লিবার্টির অধিকার আছে, এবং সেই অধিকারগুলোকে রক্ষা করার জন্যই সিভিল সোসাইটি তৈরি হচ্ছে। তাহলে সিভিল সোসাইটি কোথায় তৈরি হয়? যখন কোনো একটা গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক রাষ্ট্র থাকবে সেখানে সিভিল সোসাইটি আসবে। কোনো একটা মোনার্ক রাজা যে যার নিজের ইচ্ছা মতো সবকিছু করছে সেখানে কিন্তু সিভিল সোসাইটি আসবে না। তাহলে কি সুন্দর জিনিসগুলো কানেক্টেড, আশা করি বুঝতে পারলে। তবুও যদি সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নিও। ওকে। ইন দ্য 19th century, G.W.F. হেগেল, আরেকজন বড় থিঙ্কার, রিঅ্যাফর্মড লকস আইডিয়াস, বলে যে হ্যাঁ লক যা বলেছিল ঠিকই বলেছিলেন। তার মানে হেগেল লকের আইডিয়াকে সমর্থন জানালো। হেগেল কনসিভড সিভিল সোসাইটি অ্যাজ আ সিস্টেম অফ রিলেশনস দ্যাট সাপোর্ট অ্যান্ড এনহ্যান্স ফ্রিডম অফ অল। এবার দেখো ওই জায়গাটা এসে যে সিভিল সোসাইটি মানে গণতান্ত্রিক রাষ্ট্রে
যে এমন একটি কাঠামো যে সবার স্বাধীনতাকে, সবার অধিকারকে সমর্থন জানাচ্ছে। He defines civil society as a form of ethical life in which the subjective and objective coexist in harmony. তার মানে সবাই একসাথে, মানে আমরা আমাদের জীবনে সবাই একত্রিতভাবে মিলিতভাবে বসবাস করতে পারছি সাবজেক্টিভ ওয়েতে, অবজেক্টিভ ওয়েতে। Therefore, civil society represents institutions and structures within the idea of freedom. তাহলে therefore civil society represents institutions and structure, তাহলে এমন প্রতিষ্ঠান আর এমন কাঠামোকে সিভিল সোসাইটি সাধারণত ব্যক্ত করে যেটার মানেই হচ্ছে স্বাধীনতা। ঠিক আছে, এই যে লিবারেল ফ্রিডম এই কথাগুলো পাচ্ছি, সিভিল সোসাইটি কিন্তু গণতান্ত্রিকভাবে এই কারণেই তৈরি হচ্ছে যাতে সেগুলো সম্পূর্ণভাবে রক্ষা হয়। ওকে, আশা করি এত অব্দি কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে গেল যে হবস কি বলছিল, লক কি বললো, আর লাস্ট মোমেন্টে এসে আবার হেগেল কি বললো। ওটা হেগেলই ছিল মেবি, হেগেল। ওকে, এইবার আমরা মানে ছোট ছোট কিছু কন্টেস্টেশন পড়বো যে মার্কস কি বললো, গ্রামসি কি বললো, এবং তার সাথে কি আছে মার্কস, গ্রামসি, টকভিল, ব্যাস এই তিনজন এরা কি বললো। এবার আমরা এটা বুঝলে পরে মোটামুটি থিঙ্কার্সের পার্টটা শেষ হয়ে যাবে, যে কে কি বললো আর কনসেপ্টের জায়গাটা পুরোটা আরো ক্লিয়ার হয়ে যাবে। Marx. Civil society concepts were seriously challenged by Marxist thought. Marxist considers civil society as a domain of vested interest and does not connote collective freedom. Marx emphasized the nexus between economic interest and political institutions in a critique of Hegel's philosophy of right. Marx pointed out that civil society sanctioned the right to property but lacked the ability to express universal interest common to society as a whole. তোমাদের যদি সহজ ভাষায় বলি, আসলে মার্কস সিভিল সোসাইটির বিরোধিতা করেছিলেন। কি বলছিলেন তিনি? কোথাও না কোথাও তিনি বলছিলেন যে এই সিভিল সোসাইটি আসলে তৈরি হয়েছিল যে ক্ষমতাবান মানুষগুলো রয়েছে তাদের স্বার্থ রক্ষা করার জন্য। তাহলে সাধারণ মানুষের মনে হবে যে এটা গণতান্ত্রিক রাষ্ট্র, এখানে আমার অধিকারগুলো রক্ষা করার জন্য, আমার প্রপার্টির অধিকারগুলো রক্ষা করার জন্য একটা বেশ কিছু রয়েছে। আসলে এই সিভিল সোসাইটিটা যেটা রক্ষা করতো সেটা হচ্ছে এই যে সমস্ত ক্ষমতাবান মানুষ রয়েছে তাদের স্বার্থ রক্ষা করতো। এই কারণে মার্কস কিন্তু এই সিভিল সোসাইটির যে ধারণাটা এতক্ষণ ধরে আমরা পড়লাম তার বিরোধিতা করেছিলেন। ওকে, Gramsci. Marx discussed the limitations of civil society in a capitalist state in which it remains the voice of the ruling class. যেটা এখনই বললাম, Gramsci developed his ideas from this position and further argued that the power of civil society can lead to creation of hegemony and that is itself an extension of the power of the elite state. তাহলে ব্যাপারটা বোঝো, একটি গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে একটি নির্দিষ্ট রাষ্ট্র সিভিল সোসাইটি তৈরি করছে, সেই সিভিল মানে অ্যাকর্ডিং টু কার্ল মার্কস সেই সিভিল সোসাইটিটা আসলে সাধারণ মানুষের নয়, গণতন্ত্রের নয়, এই ক্ষমতাবান মানুষদের স্বার্থ রক্ষা করছে। মার্কস বললেন, গ্রামসি আবার এক পা এগিয়ে বললেন যে এই স্বার্থ রক্ষা করার মাধ্যমেই আসলে ক্ষমতাবান মানুষরা যা করছে সেটাকে এই সিভিল সোসাইটি কোথাও না কোথাও সম্মতি জানাচ্ছে। তাহলে দেখো এবার যদি আমাদের সোসাইটির দিকে তোমরা তাকাও, এখানে ধরো কিছু একটা হলো, তো সিভিল সোসাইটি কোনো বিরোধিতা করলো না, তার মানে কোথাও না কোথাও যে হ্যাঁ রাষ্ট্র তুমি যা কিছু করতেই পারো, সেটা ভুল কিছু নেই, এটা তো সংবিধানের মধ্যে পড়ছে, এটা তো আইনের মধ্যে পড়ছে। তাহলে দেখো সিভিল সোসাইটিকে ব্যবহার করেই আসলে স্বৈরাচার হয়ে উঠছে রাষ্ট্র। গণতান্ত্রিক দেশে গণতন্ত্র আছে, নিয়ম কানুন আছে, অধিকার আছে, অব্লিগেশন আছে, রাইটস অ্যান্ড অব্লিগেশনস আছে, সেখানে সিভিল সোসাইটিও তৈরি করা রয়েছে। কিন্তু যখনই রাষ্ট্র ভুল কোনো কাজ করছে, সিভিল সোসাইটির তো আমরা এতক্ষণ বললাম যে সিভিল সোসাইটি গণতান্ত্রিক রাষ্ট্রে সেইটাকে নির্দিষ্ট করার চেষ্টা করবে যাতে মানুষের অধিকার খর্ব যেন না হয়, মানুষের অধিকার যেন সুনিশ্চিত হয়। বলছে যে আসলে ব্যাপারটা উল্টো, ব্যাপারটা হচ্ছে যে রাষ্ট্র শোষণ করবেই, সেই শোষণগুলোকে আসলে আড়াল করার জন্যই এই সিভিল সোসাইটিটা তৈরি হয়েছিল। বুঝতে পারলে যে গ্রামসি আবার কিভাবে মার্কস থেকে আরো এগিয়ে গিয়ে এই বক্তব্যটা পোষণ করলো। Such hegemony leads to concentration of power and does not democratize society. এবং এই যে সিভিল সোসাইটি কিছুই বলছে না এবং যারা স্বার্থবান মানে যারা ক্ষমতাবান তারা যা খুশি করছে, এটাই কিন্তু কোথাও না কোথাও মানুষের যে ক্ষমতা, গণতন্ত্র মানে কি জনগণের ক্ষমতা দ্বারা তৈরি একটি রাষ্ট্র ব্যবস্থা, একটি কাঠামো। বলছে এটাই কিন্তু আসলে গণতন্ত্র নামক কাঠামোটা জাস্ট থেকে যাচ্ছে, কিন্তু সমস্ত ক্ষমতা কোথায় চলে যাচ্ছে? ক্ষমতাবানদের হাতে চলে যাচ্ছে। তাহলে কি সুন্দর একটা রাজনৈতিক কাঠামো, বোঝাতে পারছি? একটু হয়তো খটোমটো হতে পারে, কিন্তু এটা কিন্তু পুরোটাই তোমাদের পলিটিক্যাল সোশিওলজির মধ্যে পড়ছে। ওকে,
টকভিল কি বলছে? টকভিল ফার্স্ট introduced the concept civil society in Western thought as voluntary, non-political social organizations that strengthen democracy, checking the tyranny of the majority. Tocqueville emphasized that the system of the state in civil society is a problematic one. Voluntary associations and social networks of civil society can contribute to democracy in many ways, internally and externally. Diverse minds come together and are directed towards a commonly defined goal. De Tocqueville suggests that public deliberations not only ensure clearer outcomes but also teach the virtue of public participation. Therefore, Tocqueville argues civil society fosters the social norms and trust necessary for people to work together and teaches individuals to appreciate and effectively use their liberties. এটা কিন্তু উনি পজিটিভ কথা বলেছেন। তাহলে কোথাও আমরা পেলাম যে হবস এবং লক যেগুলো বললেন, একটা সিভিল সোসাইটির ধারণা দিলেন, মার্কস এবং গ্রামসি সেটা ঠিক উল্টো কথা বললেন। কিন্তু দেখলাম যে টকভিল কিন্তু আবার সেই বিষয়টাকেই সমর্থন জানালেন যে এক্স্যাক্টলি কি কারণে সিভিল সোসাইটি তৈরি হয়েছিল সেটা মোটামুটি হবস, লক, হেগেল যা বলেছেন টকভিল কিন্তু সেই পথ ধরেই পজিটিভ হতে বলেছেন। তার মানে নেগেটিভ কে বললেন মার্কস আর গ্রামসি, আর পজিটিভ কারা বললেন হবস, লক, হেগেল, টকভিলে। ওকে, কনসিকুয়েন্টলি সিভিল সোসাইটি প্রমোটস ডেমোক্রেসি অ্যান্ড চেকস ডেসপটিজম। ভালো কথা বললেন, পজিটিভ কথা বললেন অ্যাবাউট সিভিল সোসাইটি। ওকে, এইবার আমরা পড়বো সিভিল সোসাইটি ইন ইন্ডিয়ান কনটেক্সট। ভেরি ইম্পর্টেন্ট যে ভারতবর্ষের ক্ষেত্রে two types of division were observed in Indian society during colonial period. আমরা কলোনিয়াল পিরিয়ডে চলে গেছি। কলোনিয়াল পিরিয়ড মানে যে সময় ধরো উপনিবেশবাদ চলছে। The first was a division between those who made the world and those who did not. The second was a political division between colonialism and the Indian nation. In India, there was no developed civil society and many of capitalism's classical initiatives within civil society were undertaken by the state. As a result, the state became omnipresent as it was performing functions that are normally left to the institutions of civil society and it was impossible to abjure transaction with the states. কে বলছে? কবিরাজ। এই কবিরাজটা আমাদের যেখানে ছিল কলোনিয়াল ডিসকোর্স, এটা থাকে বর্তমানে সিবিসিএস সিস্টেমের ফার্স্ট সেমিস্টারে, ইউজি সিবিসিএস সিস্টেমের ফার্স্ট সেমিস্টারে থাকে কলোনিয়াল ডিসকোর্স। সেই লেখা থেকে এটা তুলে দেওয়া হয়েছে। বলছে যে এই সিভিল সোসাইটি যেটাকে বলছি তার আবার দুটো ভাগ থাকতো। এক ভাগে থাকতো ইন্ডিয়ান এলিটস, আরেক ভাগে থাকতো লোয়ার অর্ডার। তার মানে বুঝতেই পারছো যে সিভিল সোসাইটি তার আবার দুটো ভাগ। মানে ভারতবর্ষ যখন উপনিবেশবাদ, সিভিল সোসাইটির একটা ভাগ হচ্ছে ওপর দিকটা সামলাচ্ছে, মানে ইন্ডিয়ান এলিটরা রয়েছে, মানে বড় বড় সব লোকজন, আর আরেকদিকে লোয়ার অর্ডার। ঠিক আছে, এবার এই লোয়ার অর্ডার কেন? তার কি গরিব? আসলে তা নয়, আসলে এদের সাথে পলিটিক্যাল কানেকশন গুলো নেই ব্রিটিশার্সদের, আর ইন্ডিয়ান এলিটদের সাথে পলিটিক্যাল কানেকশন গুলো রয়েছে। কবিরাজের যদি পুরো লেখাটা আমরা পড়ে থাকি, মানে জাস্ট আমি যদি ছোট করে একটুখানি বলি, সেখানে উনি বলছেন যে আসলে ভারতবর্ষ যে স্বাধীনতা পেয়েছিল, ন্যাশনালিস্টিক ডিসকোর্স, কলোনিয়াল ডিসকোর্স আর সাবঅর্ডান ডিসকোর্স, তিনটেই তোমাদের যদি পড়ে থাকো তাহলে এই কবিরাজের জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। বলছে যে এই যে ন্যাশনালিস্টিক যে ডিসকোর্সটা ছিল কবিরাজের, সেখানে তিনি বলছেন যে ভারতবর্ষের স্বাধীনতাটা মনে করা হয় বা দেখানো হয় সম্পূর্ণভাবে আমরা এলিট পার্সনদের জন্য পেয়েছি, ইন্ডিয়ান এলিট, এই ইন্ডিয়ান এলিট কমিউনিটি জন্যই আমরা স্বাধীনতাটা পেয়েছি। বলছে আসলে এটা ভুল। আসলে এমনভাবেই সিস্টেমটা করে রাখা হয়েছিল যেন এলিটরা ব্রিটিশার্সদের কথা শুনবে, ব্রিটিশার্সরা এলিটদের কথা শুনবে। কারণ ব্রিটিশার্সরা জানতো যে এই এলিটরা যা বলবে সাধারণ মানুষ তাই শুনবে, সেই কারণে এই এলিটদের তারা সবসময় নিজেদের হাতে রাখতো। তাহলে বুঝতে পারছো যে এই যে সিভিল সোসাইটি দুটো ভাগ, ইন্ডিয়ান এলিট, তার মানে সেই ভাগটা যাদের কথা মানুষ শোনে, আর লোয়ার অর্ডারে যারা থাকতো তারা সিভিল সোসাইটি মানে কি তারা গণতন্ত্র রক্ষা করার চেষ্টা করতো, কিন্তু এরা আবার ওই ব্রিটিশার্সদের সাথে ডিরেক্ট লিঙ্কে থাকতো না বা থাকতে পারতো না। Civil society as an instrument of human governance in India. Social and political theory in the second half of the 20th century has been characterized by a loss of faith in the institutions of state. This sentiment is evident in Western democracies as well as in third world democracies like India. The post-colonial elite of the state replaced the revolution from below with a revolution from above, meaning the interventionist state. The revolution from below signifying the collective resistance of Indians against the colonial powers.
The revolution from above essentially means that the post-colonial state in India had to assume the role of shifting the nature of governance from exploitative colonial state to a much more revolutionary state in bringing development and governance to the masses, যেটা আমি এখনই জাস্ট আলোচনা করলাম। ধরো না, তুমি একটা এমন দেশে থাকো যে দেশে তুমি দেখতে পাচ্ছ যে যে সমস্ত এলিট পার্সনগুলো রয়েছে সেই এলিট পার্সনগুলো আসলে ব্রিটিশার্সদের সাথে সংযুক্ত, তাহলে তোমার কি বিশ্বাস থাকবে প্রতিষ্ঠান ব্যবস্থায়, স্টেট ব্যবস্থায়? থাকবে না, ঠিক আছে? তো বিষয়টা যেটা হলো যে দ্য সেন্টিমেন্ট ইজ এভিডেন্ট ইন ওয়েস্টার্ন ডেমোক্রেসিস অ্যাজ ওয়েল অ্যাজ ইন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ লাইক ইন্ডিয়া, ডেমোক্রেসিস লাইক ইন্ডিয়া, ভারতবর্ষ তো এটা দেখা গেছিল কি, দ্য পোস্ট কলোনিয়াল এলিট অফ দ্য স্টেট। পোস্ট কলোনিয়াল মানে যে মানে ব্রিটিশার্সরা চলে গেছে সেই পর মুহূর্তে এই যে এলিটরা ছিল তারা রিপ্লেস করলো, অফ দ্য স্টেট রিপ্লেস দ্য রেভলিউশন ফ্রম বিলো। এখানে আমরা একটা টার্ম পাচ্ছি কি, রেভলিউশন ফ্রম বিলো। কি জিনিস? এর ঠিক উল্টো টার্মটাও পাবো, রেভলিউশন ফ্রম বিলো, নিচ থেকে আন্দোলন, আরেকটা হচ্ছে উইথ দ্য রেভলিউশন ফ্রম অ্যাভাব। তাহলে তারা যেটা করলো যে ব্রিটিশরা চলে যাওয়ার পরেই এলিটরা মানে স্টেটের এলিটরা রিপ্লেসড করলো, কি রিপ্লেসড করলো? রিপ্লেস দ্য রেভলিউশন ফ্রম বিলো, যে নিচ থেকে বিপ্লব হবে সেটাকে তারা রিপ্লেস করে দিয়ে কি করে দিল? রেভলিউশন ফ্রম অ্যাভাব, যে ওপর থেকে বিপ্লব হবে। কি জিনিস? যদি এবার আসি, the revolution from below signified the collective resistance of India's against the colonial powers, যে আমরা নিচু স্তরে যে সমস্ত মানুষগুলো আছে সেগুলো আমরা একত্রিত হয়ে আমরা আন্দোলন করব। তার মানে নিচ থেকে আন্দোলনটা উঠছে, বলে যে না এটা বদলে দিল। The revolution from above essentially means that the post-colonial state in India had to assume the role of shifting the nature of governance from exploitative colonial state to a much more revolutionary state in bringing development and governments to the masses। তাহলে ওপর থেকে ক্ষমতাগুলো সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হবে। একদম স্পষ্ট ভাষায় যে ব্রিটিশার্সরা চলে গেছে, নিচ থেকে কতগুলো মানুষ একত্রিত হয়ে তারা এবার তাদের মতো করে একটা রাষ্ট্র গঠন করছে, তারা ক্ষমতাটা ভোগ করছে, তারাও তাদের অনুযায়ী ক্ষমতাটা মানে এলিটদেরকে মানে রাষ্ট্র ব্যবস্থাকে দিচ্ছে, তা না, মানে নিচ থেকে ওপরে উঠবে না বিপ্লবটা, ওপর থেকে নিচে নামছে, ঠিক আছে? যে ওপরে যে সমস্ত মানুষগুলো রয়েছে তারা নিজেদের মতো করে যেটা ঠিক করবে সেই অনুযায়ী তারা নিচের মানুষগুলোকে সেই অনুযায়ী চালনা করবে। ওকে, however the revolution from above could not accommodate the interest of the weaker section। অবশ্যই ওপর থেকে যেহেতু চালনা হচ্ছে তাই যারা উইকার সেকশন, যারা দুর্বল সেকশন, তারা তো লাভবান হবে না, তাদের সমস্যাগুলোই তো বুঝতে পারবে না যে তাদের স্বার্থের জন্য এই জিনিসটা হচ্ছে না। ওপর থেকে যখনই শাসন ব্যবস্থা নিচে নামে তার মানে ওপরে যে সমস্ত মানুষগুলো রয়েছে তারা নিজেদের স্বার্থ পূরণ করছে। therefore the struggles of people had to be taken up by civil society। এইবার সিভিল সোসাইটি ঢুকছে, মানে গল্পটা বুঝতে পারলে যে পোস্ট কলোন মানে প্রি কলোনিয়াল মানে কলোনিয়াল পিরিয়ডে সিভিল সোসাইটি দুটো ভাগ, একটা হচ্ছে এলিট ক্লাস, একটা হচ্ছে লোয়ার অর্ডার। ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন এই বিপ্লব নিচ থেকে না হয়ে ওপর থেকেই চাপিয়ে দেওয়া হচ্ছিল যে ওই এলিট পিপল গুলো মানুষের উপরই, মানে ওরাও এক ধরনের সিভিল সোসাইটির মধ্যেই পড়ছে, ওই এলিট ক্লাসরাও সিভিল সোসাইটির মধ্যেই পড়ছে, তারা কি হচ্ছে মানুষের উপর চাপিয়ে দিচ্ছে। দেখা যাচ্ছে যে যাদের উপর জিনিসগুলো চাপিয়ে দিচ্ছে তাদের স্বার্থ রক্ষা হচ্ছে না। দেখো চাপিয়ে দিচ্ছে মানে কি, মানে গল্পটা যদি বোঝার চেষ্টা করো, ভারতবর্ষ তখন সবে স্বাধীন হয়েছে, আর্থসামাজিক ভাবে পিছিয়ে, সমস্ত কাঠামো ভেঙে গেছে, অর্থনৈতিক জমি নেই, খেতে খাওয়ার টাকা নেই, কাজ নেই, শিল্প নেই, ব্যবসা নেই, চাকরি নেই, কৃষি নেই, কিছু নেই। এই রকম অবস্থায় তোমাকে কিভাবে ভাবতে হবে যে নিচু তলার যে মানুষগুলো রয়েছে তাদের জন্য আমি কিভাবে করব কিছু, যে তারা আর একটু শক্তপোক্ত হবে, একত্রিত হবে, তাদের স্বার্থ রক্ষা হবে, সেটা না দেখে যদি ওপর থেকে কোনো জিনিস চাপিয়ে দেওয়া হয়, যে বড় বড় প্রজেক্ট তৈরি হচ্ছে, বড় বড় ড্যাম তৈরি হচ্ছে, তাহলে তো নিচু মানুষগুলো স্বার্থ রক্ষা হচ্ছে না। সেই সময় সিভিল সোসাইটি একটা ইনফ্লুয়েন্সিয়াল ভূমিকা গ্রহণ করলো, যে না তুমি কিন্তু আসলে নিচের মানুষের কথা ভাবছো না। ওকে, people participated in movements in an attempt to free themselves from unresponsive post-colonial elite। যে সমস্ত এলিট ব্রিটিশার্সরা চলে যাওয়ার পরেও তাদেরকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডমিনেট করছিল, মানুষ মুভমেন্ট করলো তাদের বিরুদ্ধে। এটা কিন্তু ভারতবর্ষের গল্পই চলছে। The Indian state had adopted a defective development pathway which focused on market efficiency, profitability, development, and national security. These objectives made the state unresponsive to the resulting problems faced by the common man। মানে সরকার এখন অর্থনীতি কেন্দ্রিক, নিজেদের প্রফিট হবে, মানে রাষ্ট্রের প্রফিট হবে, ডেভেলপমেন্ট হবে, রাষ্ট্রীয় সিকিউরিটি বাড়বে, এই খাতে এখন তারা ইনভেস্ট করা শুরু করলো। কিন্তু কমন ম্যানদের যে ইন্টারেস্ট তাতে ক্ষতিগ্রস্ত হলো সেটার দিকে কিন্তু কেউ তাকালো না। মানে সোজা বিষয়, ধরো গ্রিন রেভলিউশন,
ঠিক আছে, সবুজ সবুজ বিপ্লব, পঞ্চবার্ষিকী পরিকল্পনা আন্ডারে যেগুলো হচ্ছিল, সেগুলো কেন হচ্ছিল? সেগুলো হচ্ছে যে বলছে যে না কৃষি ক্ষেত্রে আমাদের অগ্রগতি হচ্ছে, বা ধরো বিভিন্ন প্রজেক্ট তৈরি হচ্ছে, বা ধরো আমাদের সুরক্ষা খাতে অনেক টাকা ব্যয় করা হচ্ছে, এবং এগুলো সত্যিই দরকার, এগুলো যে দরকার নেই তা বলছি না, কিন্তু তার ফলে যে সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষের যে স্বার্থসিদ্ধি হচ্ছে না, মানুষ যে আরো পভার্টিতে চলে যাচ্ছে, সেগুলোকে দেখবে। তাহলে বোঝাতে পারছি যে এই জিনিসগুলো নিয়ে এবার তারা কে আন্দোলন করবে? সিভিল সোসাইটি। These objectives made the state unresponsive to the resulting problems faced by the common man and to some extent hostile to the concerns of basic rights. তাহলে এইটা কিন্তু আমাদের যে মৌলিক অধিকার তারও বিরোধী। রাষ্ট্রের অধিকার, তারা আমাদের সুরক্ষা দেবে, সে আমাকে হচ্ছে সমস্ত ধরনের জীবনের যে মৌলিক চাহিদাগুলো পূরণ করবে, সেগুলো কোথায় পূরণ হচ্ছে? হচ্ছিল না, মানুষ অনাহারে মারা যাচ্ছে। Civil society is seen as the arena of struggle by the marginalized people for their essential democratic rights against an undemocratic and elite state. ঠিক আছে, তাহলে এই যে অগণতান্ত্রিক যে ব্যবস্থাগুলো চলছিল তার বিরুদ্ধে সিভিল সোসাইটির মাধ্যমে মানুষ একত্রিত হলো। তাহলে যে সমস্ত প্রান্তিক মানুষদেরকে একত্রিত করে সিভিল সোসাইটি এবার লড়াই করলো তাদের হয়ে। Civil society is widely viewed as the domain of popular participation, and hence it is outside the formal institutional structure of the state. Marxists believe that civil society provides avenues for resisting and challenging the hegemony of the ruling class. However, Rajni Kothari, an eminent social and political scientist, views civil society as a দেখো মার্কসের কথাটা আরেকবার যদি আলোচনা করি, মার্কসিস্ট বিলিভ দ্যাট সিভিল সোসাইটি প্রোভাইডস এভিনিউজ ফর রেজিস্টিং অ্যান্ড চ্যালেঞ্জিং দ্য হেজেমনি অফ দ্য রুলিং ক্লাস। তাহলে একদিকে মার্কস বলছেন যে আসলে কোথাও না কোথাও এই রাজনৈতিক মানে যে গভর্নমেন্ট রয়েছে সেই আসলে এই পুরো স্ট্রাকচারটা তৈরি করছে নিজেরা যাতে ভালো থাকে, এবং সত্যি তো তৈরি করছে। তোমরা দেখো না, এই কলোনিয়াল যখন আমি বলছি, কলোনিয়াল ডিসকোর্স যখন চলছে, সেই মুহূর্তে দাঁড়িয়ে সিভিল সোসাইটি, সেই সিভিল সোসাইটির তো দুটো ভাগ আমরা পড়লাম, একটা হচ্ছে রুলিং এলিট, আরেকটা হচ্ছে লোয়ার অর্ডার। তাহলে আমি যদি বলি কার্ল মার্কসের বক্তব্য অনুযায়ী তো মিলে যাচ্ছে যে প্রথমটা, এই দেখো রুলিং এলিট কেন তৈরি হয়েছিল? রুলিং এলিট তৈরি হয়েছিল যাতে সে রাষ্ট্রের স্বার্থ বজায় রাখতে পারে, কিন্তু আবার এটাও বলছে যে সিভিল সোসাইটি পারে আসলে এই রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ করা। সেটা দেখো কারা করছে, এটা স্বাধীনতার পরে একটা নির্দিষ্ট সেকশন অফ সিভিল সোসাইটি, তারা রুলিং সোসাইটি মানে রুলিং ক্লাসের বিরুদ্ধে চ্যালেঞ্জ করছে। ওকে, Rajni Kothari কি বলছে? However, Rajni Kothari, an eminent social and political scientist, viewed civil society as a way of empowering the common man, যে সাধারণ মানুষ সক্ষম হয়, empowered হয়। According to Kothari, civil society appeared as a take-off point for human governance, যে মানুষের জন্য সরকার, মানুষের জন্য রাষ্ট্র, এই যে হিউম্যান গভর্নেন্স, সেটা কিন্তু আসলে সিভিল সোসাইটির জন্য সম্ভব হয়েছে। কে বলছে? রাজনী কোঠারি। কোঠারি কমিশন তোমরা হয়তো পড়েছো, নাম শুনেছো হয়তো, জানি না। হি ক্লিয়ারলি অ্যাসোসিয়েটস সিভিল সোসাইটি উইথ পিপল সেন্ট্রিক ইনস্টিটিউশন, মানে সিভিল সোসাইটি মানেই হচ্ছে পিপল সেন্ট্রিক, মানে জনগণকে কেন্দ্র করে যে প্রতিষ্ঠানটা তৈরি হচ্ছে। কোঠারি incorporated all the forums within the premises of civil society that provide the opportunity for direct participation of people and management of their own affairs. তাহলে মানুষ নিজের সমস্যা সেগুলো মানে মেটাবার জন্য কোনো একটা ডিরেক্ট পার্টিসিপেট করতে পারছে, এরকম সমস্ত ক্ষেত্রগুলোকেই সাধারণত সে সিভিল সোসাইটি বলে ব্যাখ্যা করছিলেন। কোঠারি ওয়াজ অ্যাক্টিভ ইন অপোজিং দ্য স্টেট অফ এমার্জেন্সি ডিক্লেয়ার্ড ইন 1975 সালে। তোমরা হয়তো জানো যে এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল, কোঠারি কিন্তু তার বিরোধী ছিলেন। অন দ্য রেকমেন্ডেশনস অফ দ্য প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধীর দ্বারা এটা হয়েছিল। দ্য এমার্জেন্সি লাস্টেড 2 ইয়ার্স, এই এমার্জেন্সিটা 2 বছর ধরে ছিল। দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া দ্যাট পিপল ওয়ার কনফ্রন্টেড উইথ সাসপেনশন অফ দেয়ার ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড অভার্ট অথরিটেরিয়ানিজম। তোমরা যদি মানে নিজেদের বাবা মা দাদু কাউকে জিজ্ঞাসা করে থাকো যে এমার্জেন্সি পিরিয়ডে কি হয়েছিল, কে করেছিল, তাহলে জানতে পারবে যে ইন্দিরা গান্ধী করেছিল 2 বছর। এই সময়টা পুরো জুড়ে পুরো একটা ডার্ক এরা চলেছিল, না কোনো পেপার পাবলিশ হতো, মানে মানে কোনো মানে তুমি কোথায় কি হচ্ছে, পৃথিবীর কোন জায়গায় কে মানে ভারতবর্ষের কোথায় কে মারা যাচ্ছে, কি হচ্ছে, কিচ্ছু জানতে পারতে না। ঠিক আছে, এবং এখানে কিন্তু মানুষের রাইটস ভায়োলেশন হয়েছিল, যে কোনো মানুষকে মানে তোলা মানে যেখান থেকে খুশি তাকে তুলে নেওয়া হচ্ছিল, তাকে গুলি করে মেরে দেওয়া হচ্ছিল, এটা মানে বেশ যা তা অবস্থা চলেছিল, মানে এটা কালো অধ্যায় বলে কিন্তু ধরা হয়। কোঠারি had formed an activist organization named Lokyan, which was honored with the Right Livelihood Award in 1985. At the award ceremony, Kothari explained Lokyan's vision to bring civil society movements together at the grassroots. তাহলে বুঝতে পারছো যে মানে ভারতবর্ষের ক্ষেত্রে সিভিল সোসাইটির মুভমেন্ট আমরা কেন চোখে দেখতে পাচ্ছি, কারণ এমন একটা সময় এসেছিল যখন গভর্নমেন্ট
নিজের ইচ্ছা অনুযায়ী পুরো সবকিছু করছিল, তখন এই কোঠারি কমিশন মানে রাজনী কোঠারির হাতে, যেটা ও লোকায়ান বলে যে ওর ইনস্টিটিউশনটা, সেইটার দ্বারা সে সিভিল সোসাইটিকে অ্যাক্টিভ করার চেষ্টা করছিল, যে তারা গ্রাসরুট লেভেলে অ্যাক্টিভ হয়ে মানুষের যে সেই রাইটটা সেটাকে ফিরিয়ে আনবে। ঠিক আছে, একদম স্পষ্ট আমরা দেখলাম যে সিভিল সোসাইটি কিভাবে কাজ করেছিল। দ্য আইডিয়া অফ লোকায়ান was to raise issues through a process of dialogue among people, and after that it would go to the heart of the great divide between the two Indians, defined by different levels of access to resource and opportunities। মানুষের মধ্যেই এমন কিছু মানে চিন্তাধারা সে প্রবাহিত করবে যে তার দ্বারাই আসলে এই জিনিসটা ছড়িয়ে পড়বে সবার মধ্যে। তাহলে বুঝতে পারছি যে সিভিল সোসাইটির দায়িত্বটা আসলে কত বড়, যেটা কিন্তু কলোনিয়াল পিরিয়ডে এলিটরা নিজেদের হাতে করে রেখে দিয়েছিল। বা আমরা বলতে পারি যে এই সময়, এই যে 1975 সালে যে ডার্ক এরার কথা বললাম, সেই সময় তো এমন কতগুলো সিভিল সোসাইটির আন্ডারে এলিট পিপল ছিল যারা এটাকে ভুল হিসেবে দেখেই না। কেন দেখে না? কারণ তারা ওই যে রুলিং পার্টি তাদের আন্ডারে পড়ছে। ঠিক আছে, তাহলে সিভিল সোসাইটির দায়িত্ব এবং কর্তব্যটা আশা করি বুঝতে পারলে। ইন্টারমিডিয়ারি ইনস্টিটিউশনস অ্যান্ড সিভিল সোসাইটি। ইন্টারমিডিয়ারি ইনস্টিটিউশন মানে মধ্যবর্তী যে প্রতিষ্ঠান, মাঝখানে থাকে যে প্রতিষ্ঠান। Andre Bete contributed new perspectives for civil society in the modern discourse on individual liberty and social equality through diverse intermediary associations. According to him, every society has several mediating institutions that link individuals to each other and also to negotiate between citizens and the state. এখন আমরা কার নাম পড়ছি? এখন আমরা পড়ছি ভারতবর্ষের এই মুহূর্তে সবচেয়ে বড় যিনি সোশিওলজিস্ট, তার নাম হলো আন্দ্রে বেতে। ঠিক আছে, স্পেলিংটা একটু দেখে নিও। তার মতে আবার এই যে সিভিল সোসাইটি, সেটার একটা নির্দিষ্ট ধরন আছে। কন্ট্রিবিউটেড নিউ পার্সপেক্টিভ ফর সিভিল সোসাইটি। তিনি সিভিল সোসাইটির বিষয়ে নতুন কিছু কথা বলেন। কি জিনিস? ইন দ্য মডার্ন ডিসকোর্স অন ইন্ডিভিজুয়াল লিবার্টি অ্যান্ড সোশ্যাল ইকুয়ালিটি, মানে সামাজিক সাম্য, সামাজিক সাম্যের ক্ষেত্রে এবং ইন্ডিভিজুয়াল লিবার্টির ক্ষেত্রে তিনি সিভিল সোসাইটির নতুন কিছু ধারণা দিলেন। অ্যাকর্ডিং টু হিম, এভরি সোসাইটি হ্যাজ সেভারাল মিডিয়েটিং ইনস্টিটিউশন। প্রত্যেকটা সমাজে নির্দিষ্ট কিছু প্রতিষ্ঠান থাকে যারা মধ্যবর্তী প্রতিষ্ঠান, দ্যাট লিঙ্ক ইন্ডিভিজুয়ালস টু ইচ আদার, এবং এরা একে অপরকে, একটা মানুষ আরেকটা মানুষের সাথে সংযুক্ত করে। ফর এক্সাম্পল ধরো, তোমরা আমার সাথে কিসের দ্বারা সংযুক্ত? তোমরা আমার দ্বারা এডুকেশনাল ইনস্টিটিউশনের দ্বারা সংযুক্ত। তাহলে তুমি ইন্ডিভিজুয়াল, আমি ইন্ডিভিজুয়াল। তাহলে প্রত্যেকটা সোসাইটিতে এরকম কতগুলো ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান থাকে যেগুলো একাধিক মানুষকে সংযুক্ত করে। and also to negotiate between citizens and the state। এরকম বিভিন্ন প্রতিষ্ঠান থাকে যারা কিনা ওখানের অধিবাসী এবং যে রাষ্ট্র তাদের মাঝে বসবাস করছে, মানে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো এক্সিস্ট করছে। It would be difficult to conceive of and live in a society with only citizen at one end and nation or state at the other. Therefore, the presence of mediating institution is a universal feature of all human societies। দারুণ একটা অ্যাঙ্গেল দিলেন। কি বলছে? এমন একটা সমাজে আমরা বসবাস করতে পারবো না যেখানে শুধু মানুষ আছে এবং রাষ্ট্র আছে। স্বাভাবিক, কারণ এই মানুষ আর রাষ্ট্রের মাঝে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। যেমন আমরা প্রতিষ্ঠানের যদি নাম জিজ্ঞাসা করা হয় আমরা কি বলি? আমরা বলি ফ্যামিলি, ম্যারেজ, এডুকেশন, পলিটি, ইকোনমিক্স। এই সবগুলো তো প্রতিষ্ঠানের মধ্যে পড়ছে। তাহলে মানুষ আর রাষ্ট্রের মাঝে এই যে প্রতিষ্ঠানগুলো আছে এরাই কিন্তু আসলে কানেক্ট করছে সবাইকে। ওকে, civil society is dependent on the strength of mediating institutions that are accessible to all the categories of citizens. Their functions are not controlled by the state or other authorities. Intermediary institutions have a distinct identity and they function in accordance with institutionally prescribed rules and laws which are known to all the members of these institutions. Bete considers banks, এই যে এক্ষুনি বললাম, বেতের মতে ব্যাংক, ইউনিভার্সিটি, হসপিটাল, মিউনিসিপ্যাল কর্পোরেশন, স্কুল, newspaper, professional association as example of this institution। এখনই বললাম আমি আর তুমি কিভাবে কানেক্টেড। These institutions contributed to the well-being of civil society। ঠিক আছে, যে এরাই আসলে এই লিঙ্কটা তৈরি করে যে সিভিল সোসাইটি এদের মাধ্যমে জানতে পারে, বা আমরা জানতে পারি যে সিভিল সোসাইটি আমাদের জন্য কি করছে, বা আমাদের রাইটটা কতদূর মানে সঠিকভাবে মেনটেন হচ্ছে সেটা সিভিল সোসাইটি জানতে পারছে। সিভিল সোসাইটির দ্বারা মানে কি করছে, তারা কি ইনিশিয়েটিভ নিচ্ছে, বা তাদের আমাদের প্রতি কি বক্তব্য আছে, আমরা এই ইনস্টিটিউশনগুলোর মাধ্যমে জানতে পারি। তাহলে আমরা এটা কি বললাম? দেখো হেডিংয়েই ছিল ইন্টারমিডিয়ারি ইনস্টিটিউশনস অ্যান্ড সিভিল সোসাইটি। ওকে, Bete associates civil society with the modern concern for individual liberty within the framework of a secular society। ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্রে বা রাজ্যে, ধর্মনিরপেক্ষ একটি সমাজে তিনি এই সিভিল সোসাইটি, ইন্ডিভিজুয়াল লিবার্টির এই সম্পূর্ণ সহাবস্থানটা দেখতে পেলেন। অ্যাকর্ডিং টু হিম, দ্য ইনস্টিটিউশনস অফ সিভিল সোসাইটি আর ভ্যালুড অ্যাজ ফ্রি অ্যাসোসিয়েশন অফ সিটিজেন ইন পারসিউ অফ পার্টিকুলার এন্ডস। Bete's ideas interlinked with the ideas of civil society in the 18th and 19th century
while linking civil society with individual freedom and social non-discrimination. Andre Bethe showed that the state and public institutions in general are seen as enemies of the common people after the state of emergency. মানে যে মুহূর্তে স্টেট অফ ইমার্জেন্সি মানে 1975 সালের কথা বলা হচ্ছে, 1975 সালের পর মানুষ এটাই বিশ্বাস করা শুরু করলো যে রাষ্ট্র এবং যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো হচ্ছে সাধারণ মানুষের শত্রু। রাষ্ট্র এবং প্রতিষ্ঠান সাধারণ মানুষের শত্রু, কারণ সেই কারণেই তো 1975 সালে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার একটা চেষ্টা করা হয়েছিল। এই সময় থেকেই কিন্তু সেই বিশ্বাসটা শুরু হয়। ফর দিস রিজনস সিটিজেন্স টেন্ড টু মুভ ইন দ্য ডিরেকশন অফ দ্য পপুলিস্ট কনসেপশন অফ ডেমোক্রেসি। এই কারণেই মানুষ গণতন্ত্রের একদম দিকে আরো বেশি ধাবমান হয়। ব্যাপারটা বোঝো, তুমি একটা রাষ্ট্রে বাস করছো যেখানে কিনা 1947 অব্দি ব্রিটিশার্সরা রাজত্ব করলো। সেখানে দেখলে তুমি যে তুমি স্বাধীন হওয়ার পরেও এলিট পিপলরা তাদের ইচ্ছা অনুযায়ী তোমার দেশ শাসন চলছে। তুমি এদিকে না খেতে পেয়ে মরে যাচ্ছ, এদিকে দেখছো রাষ্ট্র বড় বড় কাজবাজ করছে, তাতে তোমার কি? এমন সময় এরকম তো চলছিল, তুমি যখন এবার সেটার বিরুদ্ধে আওয়াজ তুলছো, দেখা গেল যে হঠাৎ করে এমার্জেন্সি। এই এমার্জেন্সিতে কি হলো, তোমার সমস্ত রাইট নিয়ে নেওয়া হলো, যে কোনো মানুষকে যেখান সেখান থেকে তুলে গুলি করে খুন করে দেওয়া হলো পুলিশ রাষ্ট্র ব্যবস্থার মাধ্যমে। তারপরে এবার যে এমার্জেন্সির মোড়টা কাটলো, এবার তো তুমি এবার রাষ্ট্রবিরোধী হয়ে যাবে। রাষ্ট্রবিরোধী মানে তুমি সবসময় সন্দেহের চোখে দেখবে যে রাষ্ট্র মানেই এ আমার অধিকার খর্ব করবে, এই আমার অধিকার খর্ব করবে মানেই তুমি এবার নিজের যে অধিকারগুলো আছে গণতন্ত্রের অধিকার সেই দিকে ধাবমান হবে, যে তুমি সবসময় নিজের অধিকারগুলো সামনে রাখবে, যে দেখো এটা আমার অধিকার, তোমাকে আমায় দিতে হবে। যে মানুষ তাহলে কিন্তু আসলে গণতন্ত্রের দিকে ধাবমান হলো এই সময়টার পর থেকেই। For him, such a conception undermines legitimate authority and with it the rights of the citizen as an individual. তো আমরা যে আমাদের দায়িত্ব অধিকার কর্তব্যগুলো বুঝতে পারলাম, জানতে শিখলাম, যেগুলো কিনা আমাদেরকে সংবিধান দিয়ে গেছে, সেগুলো কিন্তু মূলত এই ধাক্কা খাওয়াটার পর থেকে। কেমন? গ্লোবাল সিভিল সোসাইটি মানে গ্লোবালি সেটা এখন কিভাবে রয়েছে পড়ি একটু। Global and civil society have become commonplace expressions during the last few decades. Their usage raises certain questions over what they mean and how they can be seen together. Global civil society has been differently interpreted by various authors at separate places. Some of the global events highlighted the presence of global civil society to the public domain. The protest in Seattle against the World Trade Organization ministerial conference in 1999 signified the second wave of অ্যান্টি-গ্লোবালাইজেশন মুভমেন্ট ইন ইউনাইটেড স্টেটস। তাহলে দেখো, জাস্ট রাষ্ট্রের ভেতরের কনসেপ্টটাকে আন্তর্জাতিক করে দাও, জাতিক কনসেপ্টটাকে আন্তর্জাতিক করে দাও। কি জিনিস? এমন একটা গ্রুপ অফ পিপল যারা মানুষের জন্য, মানুষের অধিকারের জন্য লড়াই করবে। কোথায়? রাষ্ট্রের মধ্যে, একটি নির্দিষ্ট রাষ্ট্রের মধ্যে। এবার যদি এই লড়াইটাই হয় সমস্ত রাষ্ট্রের এই গ্রুপ অফ পিপল বিভিন্ন ইনস্টিটিউশন দ্বারা মিলিত হয়ে বড় যে আন্তর্জাতিক কাঠামো আছে তার বিরুদ্ধে লড়াই করছে। বড় আন্তর্জাতিক কাঠামো মানে তারা দেখছে যে বড় আন্তর্জাতিক কাঠামোটা কোনো না কোনোভাবে মানুষের অধিকার খর্ব করছে, সেই কারণে লড়াই করছে। এক্সাম্পল কি দিয়েছে? যে সিয়াটেলে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যে কনফারেন্স হয়েছিল সেখানে যে বিরোধিতা করা হয়েছিল। Similarly, Greenpeace global action against transnational companies damaging the environment has also highlighted। এই যে তোমরা দেখো যে কোকোকোলা কোম্পানি বা হচ্ছে বসুন্ধরা সম্মেলন যেগুলো হয়, মানে কোকোকোলা কোম্পানি তৈরি হচ্ছে, এর ফলে মানুষের ক্ষতি হচ্ছে, এবং তাই বিশ্বজুড়ে এই কোকোকোলা, পেপসি, কোক এগুলোর বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। কারা করছে? সিভিল সোসাইটি আন্তর্জাতিক লেভেলে করছে। ঠিক আছে, বিভিন্ন সম্মেলনগুলো হচ্ছে আন্তর্জাতিক লেভেলে, সেখানে গিয়ে তারা নিজেদের দাবি দাওয়া তুলে বলছে যে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমরা নিজেদের এই কোম্পানিগুলো চালাচ্ছ, এই ব্যবসাগুলো চালাচ্ছ, যার ফলে মানুষের ক্ষতি হচ্ছে। তাহলে বুঝতে পারছো যে মানুষের রাইটস এর জন্য তারা আন্তর্জাতিক লেভেলে গিয়ে কথা বলছে। ওকে, গ্লোবাল কালেকটিভ অ্যাকশনস লাইক দিস হাইলাইট দ্য নিড ফর কালেকটিভ রেসপন্স টু ইস্যুস হুইচ ট্রান্সেন্ড ন্যাশনাল বাউন্ডারিজ। তাহলে এমন কতগুলো জিনিস থাকে যেগুলো ন্যাশনাল বাউন্ডারি ক্রস করে ইন্টারন্যাশনাল বাউন্ডারিতে চলে যায়, সেখানে কিন্তু এরা আন্দোলন করে। তার মানে বুঝতেই পারছো সিভিল সোসাইটি যে দায়িত্ব এবং কর্তব্যটা সেটা কিন্তু বিশাল বড়। Another argument is that as global economic and political processes take place at an increasing pace in an interconnected world, global civil society can be seen provide the infrastructure to facilitate the spread of democracy and development around the globe। বলছে যে এই রাষ্ট্র মানে এখন তো দেখো দ্রুত সমস্ত কিছুই ছড়িয়ে পড়ে যে কোনো ব্যবস্থায় এই টেকনোলজির জন্য, তো কোথাও না কোথাও মনে করা হচ্ছে যে আমাদের যে ডেমোক্রেসিটা, এই ডেমোক্রেসিটা আসলে পুরো পৃথিবী জুড়ে সিভিল সোসাইটির হাত দিয়েই ছড়াচ্ছে।
মানে একটা জিনিস জেনে রাখো যে ভারতবর্ষে ডেমোক্রেসি আছে, ডেমোক্রেটিক সিস্টেম আছে, ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম আছে, মানে যে পুরো বিশ্বে ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেম আছে তা তো নয়। কিন্তু কোথাও না কোথাও এই যে ডেমোক্রেটিক সিস্টেমটা, সেটা সিভিল সোসাইটির হাত ধরে পুরো আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ছে, পুরো দেশে, পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছে, পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ঠিক আছে? The concept of global civil society posits the existence of a social sphere. A global civil society is above and beyond national, regional and local society. তার মানে গ্লোবাল সিভিল সোসাইটি মানেই যেটা কিনা সমস্ত ওই জাতিক, ন্যাশনাল মানে হলো জাতিক, ঠিক আছে, মানে জাতীয়, আঞ্চলিক, এই সমস্ত বাউন্ডারিগুলোকে ভেঙে বেরিয়ে যাচ্ছে, এইটাই হচ্ছে আসলে গ্লোবাল সিভিল সোসাইটি। গ্লোবাল সিভিল সোসাইটির কিছু প্রপোজিশনস অ্যাবাউট গ্লোবাল সিভিল সোসাইটি কি আছে? Global civil society as a reality, there have historically existed elements of supranational non-governmental sphere where citizen groups, social movements and individuals engage in dialogue, confrontation, debate and negotiation with each other and with various governmental actors in national, international, local level. আমি যে এখনই কিছুক্ষণ আগে সম্মেলনগুলোর কথা বললাম, সেই সম্মেলনগুলোতে কিন্তু আসলে এটাই হয় যে তোমার দেশের তোমার অধিকার সেটা নিয়ে কেউ তোমার হয়ে বড় কোনো জায়গায় গিয়ে বলছে। The Commonwealth and United Nations, which are political entities, and the Red Cross and Red Crescent societies, which are non-governmental organizations, are example of such supranationals. তাহলে দেখো এক্সাম্পলও দিয়ে দিয়েছে। কমনওয়েলথ তোমাদের কথা ভাবছে, আমাদের কথা বলছে, ইউনাইটেড নেশনস আমাদের কথা ভাবছে, রেড ক্রস, রেড ক্রিসেন্ট সোসাইটিস এগুলো কিন্তু আমাদের কথা ভাবছে। তাহলে একটা হচ্ছে পলিটিক্যাল এন্টিটি বা দুটো পলিটিক্যাল এন্টিটি আর দুটো নন পলিটিক্যাল এন্টিটির নাম দিয়েছে যারা সিভিল সোসাইটি হিসাবে আমাদের জন্য কাজ করে। ওকে, global civil society and globalization. Global civil society both feeds on and reacts to globalization. However, globalization is the bedrock for global civil society. দেখো গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন হচ্ছে বলেই কিন্তু এই গ্লোবাল সিভিল সোসাইটি ছড়িয়ে পড়তে পারছে। বিশ্বায়ন না হলে ছড়াতো কি করে? বিশ্বায়ন মানে কি? এক জায়গার সাথে আরেক জায়গার দ্রুত কানেকশন। এই কানেকশনটা হচ্ছে বলেই তো গ্লোবাল সিভিল সোসাইটি একটা জায়গার মানুষের বিভিন্ন রাইটস নিয়ে অন্য আরেক জায়গায় গিয়ে বলতে পারছে। বা মানে আমি হয়তো সেই দেশে থাকিই না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেই দেশে দিনের পর দিন এই ধরনের জিনিসপত্র চলছে, তাই আমি গ্লোবালি গিয়ে সেটা বলছি। এবার বিশ্বায়ন হচ্ছে বলেই তো আমি আমার এই বক্তব্যগুলো রাখতে পারছি। তো গ্লোবাল সিভিল সোসাইটি কিন্তু এক্সিস্ট করছে গ্লোবালাইজেশনের উপর একদম। Globalization is an uneven process which has brought benefits to many and at the same time excluded others. Since globalization is a process that has spread throughout the world, the response to it should also be global. যেটা বললাম একদম পয়েন্টটা সেটাই কিন্তু। ওকে, global civil society as a fuzzy and contested concept. Global civil society remains a fuzzy concept because its boundaries are not clearly defined. লাস্টে কি বলছে যে এটা একটু মানে বেশ হেজি টাইপের, কারণ যেহেতু তুমি গ্লোবাল সিভিল সোসাইটির বাউন্ডারি বলে দিচ্ছ না, তাই এই জিনিসটা কিন্তু একটু ফাজি হিসাবে রয়ে গেছে। ইট ইজ অলসো হাইলি কন্টেস্টেড বিকজ ইট ইজ নিউ অ্যান্ড ইজ ওপেন টু ইন্টারপ্রিটেশন ইন মেনি ওয়েজ। যে এটা একদমই নতুন এবং এক একজন এক এক রকম ভাবে সাধারণত ইন্টারপ্রিট করে থাকে। ওকে, তাহলে এইটা আমাদের গেল হচ্ছে কনসেপ্ট অফ সিভিল সোসাইটি, যেখানে আমরা সিভিল সোসাইটির মানে কি, কোন থিঙ্কার কিভাবে দেখেছে, ভারতবর্ষের সিভিল সোসাইটিটা কিভাবে এলো, বর্তমানে তার পরবর্তী ক্ষেত্রে কি কি চেঞ্জ হলো, গ্লোবাল সিভিল সোসাইটিটা কিভাবে এক্সিস্ট করছে, সবটা নিয়ে আলোচনা করলাম। ঠিক আছে, আজকের জন্য তাহলে এতটাই। সিভিল সোসাইটি আমাদের কমপ্লিট।